যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক স্থগিত। পাল্টাপাল্টি হামলা করল রাশিয়া ইউক্রেন, শিশুসহ ৬ জন নিহত। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বরখাস্ত। গাজার ক্ষমতা কার কাছে থাকবে বলতে পারছেন না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। শারীরিক সম্পর্ক আইনগতভাবে ধর্ষণ হিসেবে গণ্য হতে পারে না, দিল্লির হাইকোর্টের রায়। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ দুদেশে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গাজা উপত্যকার ক্ষমতা কার কাছে থাকবে বলতে পারছেন না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। ইসরায়েল সফরে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, শান্তি চুক্তি নিয়ে প্রত্যাশার চেয়েও ভালো কিছু আশা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধবিরতির পর ট্রাম্প এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সমন্বয়ে একটি কমিটি হবে। ওই কমিটির গাজায় একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট গঠন করবে। সেই সরকারে যোগ দিতে চায় হামাস এবং ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠী ফাতাহ। মতাদর্শের দিক থেকে হামাস এবং ফাতাহ একে অপরের বিরোধী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাচি হানিকবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার হানিকবি নিজে এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, পরিষদের উপপ্রধান গিল রিচকে জাতীয় নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে অনেকদিন ধরে হানিকবি ও নেতানিয়াহুর মধ্যে বিরোধ চলছিল। গাজা নগরীতে সম্পূর্ণভাবে সামরিক দখলের বিরোধিতা ও হামাসের সঙ্গে আংশিক চুক্তিকে সমর্থন করেনি হানিকবি। এ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিত করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প ইঙ্গিত দেন, রাশিয়ার অস্বীকৃতি লড়াই বন্ধে আলোচনার বড় বাধা। গেল বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন 2 সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। গেল আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন। ওই বৈঠক ফলপ্রসূ হয়নি। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 21 জন। এই হামলার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, হাঙ্গেরিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করা হয়েছে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানা আক্রমণ করেছে। যুক্তরাজ্যে সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়। এই হামলাকে একটি সফল আঘাত মনে করেন ইউক্রেন। শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হতে পারে না, এমনই রায় দিয়েছেন দিল্লির হাইকোর্ট। 17 অক্টোবর দেয়া এর রায়ে একজনকে খালাসও দিয়েছেন আদালত। ওই ব্যক্তি 2023 সালে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, 2014 সালে 16 বছর বয়সী তার এক কিশোরী আত্মীয়কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি 1 বছর শারীরিক সম্পর্ক করেছিলেন। আদালতে কিশোরী ও তার বাবা মা শুধু শারীরিক সম্পর্ক হয়েছে বলে উল্লেখ করেছেন, সম্পর্কের প্রকৃতি বা তার অর্থ ব্যাখ্যা করেননি। এ কারণে আদালত বলেছেন, অস্পষ্টভাবে বলা শারীরিক সম্পর্ক কথাটি আইনগতভাবে ধর্ষণ প্রমাণের মানদণ্ডে পড়ে না। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণের এক পাশে কাত হয়ে গেছে। হেলিকপ্টারটির চাকা হেলিপ্যাডে তৈরি হওয়া একটি গর্তে আটকে গেছে। এ ঘটনায় রাষ্ট্রপতি বহরের কেউ হতাহত হননি। বুধবার 4 দিনের সফরে রাষ্ট্রপতি কেরালায় গেলে এ দুর্ঘটনা ঘটে। হেলিপ্যাড ধসের কারণ হিসেবে বলা হয়েছে, রাষ্ট্রপতি সফর উপলক্ষে সম্প্রতি স্টেডিয়ামে দ্রুত কংক্রিটের এই হেলিপ্যাড বানানো হয়েছে। হেলিকপ্টারটি অবতরণের পর কংক্রিটের একাংশ ধসে গিয়ে গর্ত তৈরি হয়। সেখানেই চাকা আটকে হেলিকপ্টারটি একপাশে হেলে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি আরও বলেন, তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য। এ সময় তিনি মোদীকে রাশিয়ার তেল আমদানি সীমিত করার অনুরোধ করেছিলেন। মোদী তাকে আশ্বস্ত করেছেন, ভারত রুশ তেলের উপর নির্ভরতা কমাবে। মোদীও চান দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হোক। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত বিশেষ ছাড়ে রাশিয়ার তেল কিনছে। এতে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো।
শ্রীলঙ্কার উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রেমাসাকারাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার এই হত্যাকাণ্ডের সময় তিনি অফিসে ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন। ঘাতক ভেতরে ঢুকে রিভলভার দিয়ে একাধিক গুলি করে পালিয়ে যায়। কারা কেন তাকে হত্যা করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। বিক্রেমাসাকারা বিরোধী দল সামাগিজানা বালাওয়েগায়া এসজেবি দলের সদস্য ছিলেন। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তার ক্ষমতার লড়াই চলছিল। সরকারি পরিসংখ্যানে জানা গেছে শ্রীলঙ্কায় এবছর ১০০টিরও বেশি গুলিবর্ষণে ৫০ জন খুন হয়েছেন। মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ দেশটির উত্তরাঞ্চলে বেশ কয়েকটি শহর। মঙ্গলবার দিনগত রাতে ৫.৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূকম্পটির উৎপত্তি হয়েছে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল প্রায় ২৩৪ কিলোমিটার নিচে। এ সময় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সুয়েদ, দীর এবং মালাকান্দে কম্পন অনুভূত হয়। তবে কোনো প্রাণী বা স্থাপনার ক্ষতির খবর পাওয়া যায়নি। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সামরিক বিমান চীনের আকাশসীমায় বেআইনিভাবে প্রবেশ করেছে। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে চীন সরকার। অন্যদিকে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, অস্ট্রেলিয়া আন্তর্জাতিক আইন মেনে দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরে সামুদ্রিক নজরদারি কার্যক্রম চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় রোববার অস্ট্রেলীয় বিমান বাহিনীর একটি বিমান টহল দিচ্ছিল। এ সময় চীনের একটি বিমান বিপজ্জনকভাবে ফ্লেয়ার নিক্ষেপ করে। নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাঁচা আগাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকে রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন, আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা অনেকটাই সাধারণ ঘটনা। সড়কের জীর্ণ অবস্থা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফ্রান্সের প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘর থেকে চুরি হওয়া অলংকারের বাজার মূল্য প্রায় ৮,৮০,০০,০০০ ইউরো। এ তথ্য জানিয়েছেন জাদুঘরের কিউরেটর। প্রতি ইউরো ১৪১ টাকা হিসেবে এর পরিমাণ হয় বাংলাদেশি টাকায় প্রায় ১২৪৭ কোটি টাকা। ফরাসি সরকার কৌঁসুলি লোর বেকো বলেছেন, অলংকারগুলোর দামের অঙ্ক অনেক বড়, তবে অর্থমূল্যের চেয়ে এগুলো ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যের অনেক বেশি ক্ষতি করেছে। কয়েকদিন আগে ওই জাদুঘর থেকে রাজকীয় অলংকার ও মূল্যবান উপহার চুরি হয়। এর মধ্যে ২ নেপোলিয়ন সম্রাটের স্ত্রীদের অলংকারও আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।